বাবর হিস্ট্রি, বাবরের জীবনী। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, আর সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। তাহলে বাবরের জীবনী, তোমরা সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও, দিয়ে তোমরা মন দিয়ে শোনো আর লেখো। বাবরের জীবনী। ফার্সি মির্জা জহির উদ্দিন মুহাম্মদ বাবর। বাবরের পুরো নাম হলো মির্জা জহির উদ্দিন মুহাম্মদ বাবর। তিনি ছিলেন মধ্য এশিয়ার একজন বিখ্যাত মুসলিম সম্রাট এবং মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তিনি সাধারণত বাবর নামেই অধিক পরিচিতি লাভ করেন। 1483 সালের 14 ফেব্রুয়ারি তিনি বর্তমান উজবেকিস্তানের জন্মগ্রহণ করেন এবং 1530 সালের 26শে ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। তিনি তৈমুরলংয়ের ষষ্ঠ বংশধর ছিলেন। তৈমুরীয় আমির মিরন শাহের মাধ্যমে বাবরের বংশধারা প্রভাবিত হয়েছে এবং মাতার দিক থেকে চেঙ্গিস খানের বংশধর ছিলেন। তিনি মির্জা ওমর সাইদ বেগের পুত্র ও নওজাত তৈমুরি শাসক সুলতান মুহাম্মদের পৌত্র ছিলেন। তিনি পানিপথের প্রথম যুদ্ধে দিল্লির লোদি রাজবংশের শেষ সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করে দিল্লি দখল করে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তার মৃত্যুর পর তার পুত্র মির্জা হুমায়ুন সিংহাসনে আরোহণ করেন। পানিপথের যুদ্ধে তিনি প্রথম কামানের ব্যবহার করেন এবং তার প্রখর রণকৌশলের কাছে হার মানেন ইব্রাহিম লোদি। সামরিক জীবন। 1494 সালে মাত্র 12 বছর বয়সে বাবর প্রথম ক্ষমতা লাভ করেন। তিনি ফারগানার সিংহাসনে আরোহণ করেন, যা বর্তমানে উজবেকিস্তান নামে পরিচিত। তার চাচা অনবরত তাকে সিংহাসনচ্যুত করার চেষ্টা করেছিলেন এবং তার অন্যান্য শত্রুও ছিল। একসময় সে বাবরকে ক্ষমতাচ্যুত করতে সফল হয়, ফলে জীবনের বেশ কিছু সময় তাকে আশ্রয়হীন এবং যাযাবরের ন্যায় জীবনযাপন করতে হয়। এই সময় তার সাথে শুধুমাত্র তার বন্ধু চাষীদের যোগাযোগ ছিল। 1497 সালে বাবর সমরকন্দের উজবেক শহর আক্রমণ করেন এবং 7 মাস পর শহর দখল করতে সক্ষম হন। ইতিমধ্যে প্রায় 350 কিলোমিটার দূরে ফারগানায় কিছু নোবেলদের বিদ্রোহের কারণে তাকে স্থানটি হারাতে হয়। ফারগানা পুনরুদ্ধারের জন্য অগ্রসর হলে তার বাহিনীর লোকজন তাকে ফেলে চলে যান, ফলে তাকে সমরকন্দ ও ফারগানা উভয় হারাতে হয়। 1501 সালে বাবর আবার সমরকন্দ দখল করতে প্রস্তুতি নেন, তবে আবারও তার পরাক্রমশালী প্রতিপক্ষ মোহাম্মদ শেবানি খানের কাছে পরাজিত হন। তিনি তার কিছু অনুচর নিয়ে পালিয়ে আসতে সমর্থ হন। পরবর্তীতে বাবর একটি শক্তিশালী দল গঠন করতে মনোযোগী হন এবং প্রধানত তাজিক ও বাদাখশানদেরকে তার দলে অন্তর্ভুক্ত করেন। 1504 সালে তুষার সমৃদ্ধ অঞ্চল হিন্দুকুশ পর্বত অতিক্রম করেন এবং কাবুল দখল করেন। এর ফলে তিনি একটি নতুন ধনী রাজ্য লাভ করেন এবং নিজের ভাগ্য প্রতিষ্ঠা করেন। এবং বাদশাহ উপাধি গ্রহণ করেন। 1506 সালে হুসাইন বাইকারাহের মৃত্যু তার অভিযানকে বিলম্বিত করে। বাবর তার মৃত্যুপক্ষের শহর হেরাতে 2 মাসের জন্য অবস্থান করে সম্পদের অভাবে এলাকা ছাড়তে বাধ্য হন। এর মধ্যেও তিনি এই রাজ্যকে প্রাচুর্যমণ্ডিত করেছেন। হেরাতে শিক্ষিত ও বুদ্ধিজীবী সম্প্রদায়ের আধিক্য তাকে চমৎকৃত করে। তিনি ওহিগুরের কবি মীর আলী শির লাভাইয়ের সাথে পরিচিত হন। নাভাই তার সাহিত্যে
চাগাতাই ভাষার ব্যবহার করতেন। তিনি বাবরকে তার আত্মজীবনী লিখতে উৎসাহিত করেন। ঘনিয়ে আসা একটি বৃদ্ধ তাকে হেরাত থেকে কাবুল আসতে বাধ্য করে। তিনি এই পরিস্থিতি সামলে ওঠেন। তার 2 বছর পর একটি বিপ্লব সংগঠিত হওয়ার পর তার কিছু শীর্ষস্থানীয় নেতা তাকে কাবুল থেকে তাড়িয়ে দেন। বাবর কিছু সঙ্গী সহ শহর থেকে পালিয়ে গেলেও পুনরায় শহরে ফিরে এসে কাবুল দখল করেন। বিদ্রোহীদের তিনি তার অধীনে নিয়ে আসেন। এদিকে 1510 সালে মুহাম্মদ শেবানি পার্সিয়ার শাসনকর্তা ইসমাইল সাকাভিদের কাছে নিহত হন। মুহাম্মদ শেবানি পার্সিয়ান শাসনকর্তা ইসমাইল সাকাভিদের কাছে নিহত হন। বাবর এই সুযোগে তার পূর্বপুরুষের রাজ্য তিমুরিদ পুনরুদ্ধার করতে চেষ্টা করেন। কয়েক বছর বাবর ইসমাইলের সাথে মধ্য এশিয়া দখলের জন্য মিলিত হন। বাবর সাকাভিদকে তার রাজ্যে সার্বভৌম রাজা হিসাবে চলার অনুমতি দেন। শাহ ইসমাইল বাবর ও তার বোন খানজাদার মধ্যে পুনর্মিলন ঘটান। খানজাদাকে শেবানি বন্দি করে জোরপূর্বক বিয়ে করেছিল। ইসমাইল বাবরকে অনেক ধনসম্পদ এবং রসদ সরবরাহ করেছিলেন এবং প্রতিদানে বাবর তাকে শুল্ক মুক্ত সুবিধা দিয়েছিলেন। এদিকে শাহ এর পারস্য শিয়া মুসলিমদের একটি অভেদ্য দুর্গে পরিণত হয় এবং তিনি নিজেকে সপ্তম শিয়া ইমাম মুসা আল কাদিজের বংশধর হিসেবে দাবি করতেন। তখন তার নামে মুদ্রা চালু করা হয় এবং মসজিদে খুতবা পড়ার সময় তার নাম নিয়ে পড়া হতো। এই যুক্তিতে বাবর পারস্যের মিত্ররাজ্যের সাথে সখ্যতা গড়ে তোলেন পার্সিয়ার শাহকে তাড়ানোর জন্য, যদিও কাবুলে বাবরের নামে মুদ্রাও ও খুতবা প্রচলিত ছিল। পরে বাবর বুখারার দিকে রওনা হন এবং সেখানে তার বাহিনীকে স্বাধীনতার সৈনিক হিসেবে মূল্যায়ন করা হয়। তিমুরিদ হিসেবে এক্ষেত্রে তার খুব সমর্থন ছিল। শহর ও গ্রামের লোকজন তাকে ও তার বাহিনীকে সাহায্য করতে গিয়ে সর্বস্ব উজাড় করে দিত। বাবর পার্সিয়ার সহযোগিতা ফিরিয়ে দেন তাদের প্রয়োজন মনে না করার আত্মবিশ্বাসে। 1511 সালের অক্টোবর মাসে প্রায় 10 বছর পরে বাবর সমরকন্দে আবার প্রবেশ করতে সমর্থ হন। রাজা সন্নিবেষ্টিত হয়ে গিয়েছিল এবং আবারও জনগণ তাদের মুক্তিদাতাকে সাদরে আমন্ত্রণ জানিয়েছিল। বাবর শিয়া পোশাক পরে সুন্নিদের সামনে দাঁড়ান এবং পরিস্থিতি সামাল দেন। তার কাজিন হায়দার লিখেছেন, বাবর একটু ভীত ছিলেন, পার্সিয়ার সাহায্য প্রত্যাখ্যান করে। উত্তর ভারত জয়। নিজের অতীতের কথা লিখতে গিয়ে বাবর বলেছেন, সমরকন্দ পুনরুদ্ধার ছিল আল্লাহর দেয়া সর্বশ্রেষ্ঠ উপহার। এরপর বাবরের লক্ষ্য হয়ে দাঁড়ায় ফারগানা দখল করা। এদিকে পশ্চিম দিক থেকে উজবেকদের আক্রমণের ভয়ও ছিল। ফলে তাকে ভারত ও এর পূর্ব দিকে মনোনিবেশ করতে হয়, বিশেষ করে আইয়ুবিয়ার রাজ্য এবং পেনিনসুলার মালায়া। বাবর নিজেকে ফৈয়াদ বংশের সত্যিকারের শাসনকর্তা হিসেবে দাবি করেন। একইভাবে নিজেকে তিমুরের মুকুটের দাবিদার হিসেবে উল্লেখ করেন। তিমুর প্রকৃতপক্ষে খিজর খানের ছিল। তিনি এটিকে মিত্ররাজ্য পাঞ্জাব হাতে দিয়ে চলে গিয়েছিলেন। পরে তিনি দিল্লি সালতানাতের সুলতান হয়েছেন। সৈয়দ বংশ
সৈয়দ বংশ পরে আফগানের শাসনকর্তা ইব্রাহিম লোদির কাছে বেদখল হয়ে যায়। বাবর এটিকে পুনরুদ্ধার করতে চান। তিনি পাঞ্জাব আক্রমণ করার আগে ইব্রাহিম লোদিকে একটি অনুরোধ করেন। আমি তাকে একটি গোসাওক পাঠিয়েছি ও তার কাছে সে সব দেশের অধিকার চেয়েছি যেগুলো প্রাচীনকাল থেকে তুর্কিদের উপর নির্ভরশীল। ইব্রাহিম বাবরের প্রস্তাব গ্রহণ করেননি এবং খুব তাড়াতাড়ি তাকে আক্রমণের পরিকল্পনা করেননি। তাই বাবরের মধ্যে কিছু পূর্ব প্রস্তুতি সেরে নেন আক্রমণের জন্য এবং কান্দাহার বন্ধ করে দেন। তিনি কাবুলের পশ্চিম দিক থেকে আক্রমণ চালানোর একটি রণকৌশল ঠিক করেন ভারত দখলের জন্য। কান্দাহার বন্ধ করে দেওয়ার ফলে আক্রমণ ধারণাকৃত সময়ের অনেক পরে সংগঠিত হয়। প্রায় 3 বছর পর কান্দাহার ও এর পৌর দুর্গ বেদখল হয়েছিল এবং এছাড়া অন্যান্য ছোটখাটো যুদ্ধ সংগঠিত হয়। এই খন্ড যুদ্ধগুলো বাবরকে সফল হওয়ার জন্য সুযোগ করে দেয়। পাঞ্জাবে প্রবেশের সময় বাবরের রাজদূত লঙ্গর খান নিয়াজি বাবরকে পরামর্শ দেন জানজুয়ার রাজপুত্রকে এই অভিযানে সম্পৃক্ত করার জন্য। তাদের এই দিল্লি জয়ের অভিযান বেশ পরিচিতি লাভ করে। বাবর তার প্রধান ব্যক্তি মালিক আসাদ এবং রাজা সংঘর খানের কাছে তার রাজ্যে ঐতিহ্যগত শাসনের সুফল এবং তার পূর্বপুরুষের সহযোগিতার কথা তাদের কাছে উল্লেখ করেন। বাবর শত্রুদের পরাজিত করে তাদের নিজের দলে ভিড়েন। 1521 সালে গাখারসে তার মৃত্যুদের একত্রিত করেন। 1508 সাল থেকে 1519 সালের সময়টুকু বাবরের স্মৃতিকথা ছিল না। এই সময় ইসমাইল আই একটা দুঃসময় কাটান। তার বিশাল অশ্বারোহী বাহিনী নিশ্চিহ্ন হয় অটোম্যান রাজার বিরুদ্ধে চালদিরান যুদ্ধে। সেখানে ম্যাচলক মাস্কেট নামক এক ধরনের নতুন অস্ত্র ব্যবহার করা হয়। বাবর এবং ইসমাইল দুজনেই প্রযুক্তির উন্নয়ন উপলব্ধি করেন এবং বাবর তার বাহিনীকে ম্যাচলক যুদ্ধের প্রশিক্ষণ দিতে একজন অটোম্যান উস্তাদ আলীকে তার বাহিনীতে আমন্ত্রণ জানান। উস্তাদ আলী তখন ম্যাচলক মানব নামে পরিচিত ছিলেন। বাবর মনে রেখেছিলেন যে তার বিরোধীরা তার বাহিনীকে এই ধরনের কোনো অস্ত্র আগে দেখেনি বলে বিদ্রুপ করত। এই যন্ত্রগুলো থেকে বিকট শব্দ হতো এবং কোনো তীর বা বর্ষা নিক্ষিপ্ত হতো না। এই অস্ত্রগুলো স্বল্প সংখ্যক সৈন্যের হাতে দেয়া হয় শত্রুদের উপর কর্তৃত্ব বজায় রাখার জন্য। ভারতের পথে অগ্রসর হওয়ার সময় ক্ষুদ্র ক্ষুদ্র জাতিগুলোর সাথে খন্ড যুদ্ধের সময় এটি ব্যবহার করা হয় শুধুমাত্র শত্রুদের অবস্থান ও কৌশল পরীক্ষা করার জন্য। ইব্রাহিম লোদির সাথে যুদ্ধ। ইব্রাহিম লোদি অনেকের অপ্রিয় ছিলেন এবং এমনকি তার নিজস্ব নোবেলদের কাছেও। বাবর 12,000 সৈন্য জোগাড় করেন এবং লোদির আফগান নোবেলদেরকে তার সামিল হবার আমন্ত্রণ জানান। এই সৈন্যের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল, কেননা তার অগ্রসর হবার সময় স্থানীয় অনেকেই তাদের সাথে যোগ দিচ্ছিল। দুই পক্ষের মধ্যে প্রথম বর্ষ সংঘর্ষ হয় 1526 সালে ফেব্রুয়ারি মাসে। বাবরের পুত্র হুমায়ুন 17 বছর বয়সে তিমুরিদ বাহিনীকে নেতৃত্ব দেন ইব্রাহিমের উন্নত বাহিনীর বিপরীতে। হুমায়ুনের বিজয় অর্জন ছিল অন্যান্য খণ্ডযুদ্ধের চেয়ে বেশ কঠিন। তবে তারপরে এটি একটি চূড়ান্ত বিজয় ছিল। যুদ্ধের পর 8টি হাতি সহ প্রায় শতাধিক যুদ্ধবন্দীকে আটক করা হয়। 8টি হাতি সহ শতাধিক যুদ্ধবন্দীকে আটক করা হয়। তারপর অন্যান্য যুদ্ধের বন্দীদেরও মত এই বন্দীদের পরে আর মুক্ত করা হয়নি। ইব্রাহিম লোদি প্রায় 1 লক্ষ সৈন্য এবং 100টি হাতি সহ বাবরের দিকে অগ্রসর হয়। তখন বাবরের সৈন্য সংখ্যা লোদির অর্ধেকেরও কম ছিল।
যা সর্বসাকুল্যে প্রায় 25,000-এর মতো। 1526 সালের 21শে এপ্রিল সংগঠিত এই যুদ্ধটি পানিপথের প্রথম যুদ্ধ নামে খ্যাত এবং বাবর ও লোদির মধ্যে প্রধান সংঘাত। যুদ্ধে ইব্রাহিম লোদি নিহত হন এবং তার বাহিনীকে পরাজিত করে তাড়িয়ে দেওয়া হয়। বাবর দ্রুত দিল্লি এবং আগ্রা উভয় দখল নেন। ওই দিনই বাবর হুমায়ুনকে আগ্রা যাবার আদেশ দেন জাতীয় ধনসম্পদ লুটপাটের হাত থেকে রক্ষা করার জন্য। হুমায়ুন সেখানে রাজা গোয়ালিয়রের পরিবারকে পান। রাজা যুদ্ধে নিহত হয়েছিলেন এবং তার পরিবারের সদস্যরা নিরাপত্তা নিশ্চয়তা লাভের আশায় হুমায়ুনকে একটি বড় হীরা দেন। এই হীরাটিকে বলা হতো কোহিনূর বা আলোর পর্বত। ধারণা করা হয় কি তারা তাদের রাজ্য পুনরুদ্ধারের জন্য করে। বাবর বিজয়ের তৃতীয় দিন দিল্লি পৌঁছান। তিনি তার উপস্থিতি উদযাপিত করেন যমুনা নদীর তীরে এবং সেখানে শুক্রবার পর্যন্ত উৎসব স্থায়ী করা হয়। পরে মুসলমানেরা শোকরানা নামাজ আদায় করেন এবং জামা মসজিদে তার নামে তিনি খুতবা শোনেন। এখানে শেষ করছি।